পবিত্র ঈদ উল ফিতরের সরকারি 7 দিনের ছুটি শুরু হয়েছে মঙ্গলবার। ঈদের ছুটির প্রথম দিন পরিবারের সবার সাথে ঈদ উদযাপন করতে ভোর থেকেই ঢাকা ছেড়েছেন ঘরমুখো লাখো মানুষ। ভোর থেকে রেল ও সড়ক পথে ছিল রাজধানী ছাড়া মানুষের ঢল। গত কয়েকদিনের তুলনায় কমলাপুর রেল স্টেশনে বেড়েছে মানুষের চাপ। শিডিউল বিপর্যয় না থাকায় স্বস্তিতেই বাড়ি যাচ্ছেন মানুষ। বাস টার্মিনালগুলোতেও বেড়েছে যাত্রী চাপ। সাদিয়া হক মৌয়ের রিপোর্ট। প্রিয়জনের টানে ঘরে ফেরার যাত্রা। রাজধানী কমলাপুর রেল স্টেশনে নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে ট্রেন, যেন সময়ের সাথেই ছুটছে মানুষের ভালোবাসা। আগে ভাগেই অনলাইনে টিকিট কেটে নিশ্চিত যাত্রা, তাই নেই ভোগান্তি বলছেন যাত্রীরা। আমি শ্রীমঙ্গল যাচ্ছি, টিকিট অনলাইনে কেটেছি। এবার তেমন কোনো রাশ হয় না, কোনো হ্যাসেল হয় নাই, আলহামদুলিল্লাহ। এবার কোনো টিকিটের কোনো ঝামেলা হয়নি, প্লাস উঠতে কোনো সমস্যা হয়নি। আগে যেমন ঈদের সময় প্রচণ্ড ভিড় থাকতো, সিট থাকা সত্ত্বেও সিটে এসে বসা যেত না, দরজার মধ্যে ঝুলে থাকতে হইতো। এরকম কোনো তেমন হয়নি, কোনো হ্যাসাল হয়নি, আমি এসে বসতে পারছি ইনশাল্লাহ। টিকিট ছাড়া কেউ যাতে ভিড় বাড়াতে না পারে সেজন্য চলছে কড়া নজরদারি। কেউ ফিরছেন বাবা মায়ের কাছে, কেউ অপেক্ষায় সন্তানের হাসির জন্য। প্ল্যাটফর্ম জুড়ে তাই বিদায় আর পুনর্মিলনের আবেগ। আলহামদুলিল্লাহ, পরিবার নিয়ে যাচ্ছি। এই যে নগর জীবন থেকে গ্রামীণ জীবনে যাচ্ছি, তো মানে একটু ভালো লাগতেছে আর কি। আর পরিবার নিয়ে আপনার ট্রেন যাত্রাটা আরও অন্যরকম লাগে আর কি। শিডিউল বলতে ট্রেন এখন পর্যন্ত সব ঠিকঠাক চলছে। যে ব্যবস্থা আছে এখানে টিকিট ছাড়া ঢাকা কমলাপুর স্টেশন থেকে কোনো যাত্রী ঢোকার কোনো স্কোপ নেই। ওই রকম কষ্ট নেই, এত ভিড়ও নেই, ঝামেলাও পড়ি নাই। তো আমরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে যেন যেতে পারি, পরিবারের সাথে ঈদ করতে পারি, এটাই সবার কাছে দোয়া কামনা করছি। আমি ট্রেনে যাচ্ছি, ভালো লাগছে। অন্যদিকে বাস টার্মিনালে কেবলই জমে উঠতে শুরু করেছে ঈদ যাত্রা। বাস মালিকরা বলছেন কয়েকদিনের মধ্যেই বাড়বে ঘরমুখো মানুষের ঢল, তবে ভাড়া নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যাত্রী কোনো চাপ নেই, গাড়ি পুরো খালি যাচ্ছে, আপনার তেলের টাকা উঠতেছে না, এরকম পর্যায়ে আছে। এখনো যাত্রী কোনো চাপই আসে নেই। যাত্রী তো আজ দুদিন কম, কালকে বাড়বে না কে জানে। হ্যাঁ, চার অনুযায়ী ভাড়া ঠিকই আছে, ঠিক আছে না, বাড়তে কোনো ভাড়া নেয় নেই। সরকারি চার্জ ঢাকা লাকসাম 325 টাকা ভাড়া, আমরা 300 টাকা করে ভাড়া নিচ্ছি। এদিকে সকালে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করেন আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির ও ডিএমপি কমিশনার মোহাম্মদ সরোয়ার। পরে আইজিপি জানান, কৃত্রিমভাবে টিকিট সংকট তৈরি করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে পুলিশ। সারা বাংলাদেশে সকল ইউনিটকে বলে দিয়েছি, শুধু ট্রাফিক নয়, এই ঈদ যাত্রা সুষ্ঠু সুন্দর করার জন্য সকল ইউনিটের অফিসাররা এবং ফোর্স এখানে ডিপ্লয় থাকবে, সব সারা বাংলাদেশ সব জায়গাতে। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে গাজীপুরের চন্দ্রা থেকে মহাসড়ক পরিস্থিতির খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী AKM শিশির। শিশির, ঢাকা থেকে বের হবার সবচেয়ে ব্যস্ততম রুট গাজীপুরের চন্দ্রা, তো ঈদের ছুটি ঘিরে সেখানে কেমন পরিস্থিতি দেখছেন আমাদেরকে জানান। জি হাফিজ, আপনি যেমনটি বলছিলেন, গাজীপুরের সবচাইতে ব্যস্ততম মহাসড়ক হচ্ছে এই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্র এলাকা। ঠিক আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্র এলাকাটিতে। এখানে সময় যত গড়াচ্ছে ততই যেন যানবাহনের চাপ বাড়ছে। আমরা দিনভর দেখেছি যানবাহনের যে ছোট ছোট জটলা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে সেটি কিন্তু এখন একদম যানবাহনের দীর্ঘ সারি এখানে সৃষ্টি হয়েছে। আমরা উভয়, এখানে দুটি লেন রয়েছে, গাজীপুর থেকে চন্দ্রাগামী এবং চন্দ্রা থেকে নবীনগরগামী, দুটি লেনেই কিন্তু যানবাহনের যে দীর্ঘ গতি সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আপনি জানেন যে গাজীপুর একটি শিল্প-অধ্যুষিত এলাকা। এই এলাকাটিতে শ্রমজীবী মানুষ রয়েছে, তারা কিন্তু পরিবার পরিজনের সাথে ঈদ করার জন্য ঠিক এই যে চন্দ্রা এলাকাটিতে রয়েছে এখান দিয়েই তাদের ঈদ করার জন্য নারীর টানে বাড়ি ফিরে থাকেন এই এলাকাটা দিয়ে। আর গাজীপুরের যে শিল্প কারখানাগুলো রয়েছে এগুলো কিন্তু 3টি ধাপে ছুটি দেওয়ার কথা রয়েছে। আজ বিকেলে 25% কারখানা ছুটি হয়েছে, অর্থাৎ 441টি কারখানা ছুটি হয়েছে। আগামীকাল ছুটি হবে 1413টি কারখানা এবং পরবর্তী বৃহস্পতিবার দিন 833টি কারখানা ছুটি হওয়ার কথা রয়েছে এই শিল্প অধ্যুষিত এলাকার। আমার কিছুক্ষণ আগে যিনি হাইওয়ে রিজনের পুলিশ সুপার রয়েছেন সীমা সরকার, তার সাথে কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য
জন্য অতিরিক্ত পুলিশ নিয়োগ করা হয়েছে, যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। তাছাড়াও এই যে এলাকাটিতে রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন টহল টিম রয়েছে পুলিশের এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটও রয়েছে, যাতে কোথাও কোনো অতিরিক্ত ভাড়া না নেওয়া হয় সেদিকেও কিন্তু তারা লক্ষ্য রেখে কাজ করে যাচ্ছেন। আর যাত্রীদের সাথে আমি কথা বলেছি, তারা বারবার একটি বিষয় অভিযোগ করে যাচ্ছেন যে অতিরিক্ত ভাড়া, তাদের বাড়ি যাওয়ার সময় কিন্তু 2 থেকে 3 গুণ ভাড়া গুনতে হয় এই চন্দ্রা মহাসড়কটিতে। সব মিলে বলা চলে এই অতিরিক্ত ভাড়ার যে চাপ সেটি মাথায় নিয়েই কিন্তু যারা উত্তরের যাত্রী রয়েছে পরিবার পরিজনদের সাথে ঈদ করতে যাবে, সেটি মাথায় নিয়েই কিন্তু তাদেরকে বাড়িতে ফিরতে হচ্ছে। এবং যে আপনি জানেন শিল্পদূষিত এলাকার সেখানকার সবগুলো কারখানা পরবর্তীতে 2 দিনেতে ছুটি হবে এবং দিন যত যাচ্ছে ততই যেন এই চন্দ্রা ভয়াবহ আকার ধারণ করছে। এই মুহূর্তের চিত্র আমি আপনাকে যদি একটু দেখিয়েছি কিছুক্ষণ আগে, সেটি কিন্তু একদম ভয়াবহ। এই চন্দ্রা এলাকা প্রায় 8 থেকে 10 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু যানবাহনের দীর্ঘ সারি এবং জটলার সৃষ্টি হয়েছে। তো এই ছিল আমার কাছ থেকে গাজীপুরের চন্দ্রা থেকে ঈদযাত্রার সর্বশেষ খবর। হাফেজ। ঈদ উল ফিতরকে সামনে রেখে মহাসড়কে ঘরমুখো মানুষের স্রোত বাড়তে শুরু করেছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় যাত্রীদের ভিড় বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে। যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের বিভিন্ন স্থানে ধীরগতির যান চলাচল দেখা যায়। পদ্মা সেতু দিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষ নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছাচ্ছে। তামান্না সাদিকের আরও একটি রিপোর্ট। ঈদ উল ফিতরকে সামনে রেখে নারীর টানে ঘরমুখো মানুষের স্রোত বাড়তে শুরু করেছে। কর্মজীবী মানুষ রাজধানী ও শিল্পনগরী গাজীপুর ছাড়ছেন। এতে গাজীপুরের গুরুত্বপূর্ণ 2 মহাসড়ক ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ সড়কে ধীরে ধীরে যাত্রী ও যানবাহনের চাপ বাড়ছে। শিল্প অধ্যুষিত গাজীপুর কারখানায় কর্মরত কয়েক লাখ শ্রমিক ও কর্মকর্তা ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে বাড়ি ফিরছেন। ফলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চাঁদনা চৌরাস্তায় যাত্রীদের ভিড় বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে। স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছেন উত্তরবঙ্গগামী মানুষ। এতে যমুনা সেতুর পশ্চিম মহাসড়কে যানবাহন ও যাত্রীর চাপ বেড়েছে। বাস, ট্রাক, প্রাইভেট কার ও মোটরসাইকেলের পাশাপাশি পণ্যবাহী ট্রাকে করেও বাড়ি ফিরছেন নিম্ন আয়ের মানুষ। ভোর থেকে যমুনা সেতুর পশ্চিম প্রান্ত থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত মহাসড়কে যানবাহনের চাপ দেখা যায়। ঘরমুখো মানুষের চাপে যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কে বিভিন্ন স্থানে ধীর গতির যান চলাচল দেখা যায়। গাড়ির চাপ থাকলেও যানজট না থাকায় স্বস্তিতে বাড়ি ফিরছেন মানুষ। ঈদকে সামনে রেখে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। সকাল থেকে যাত্রী ও যানবাহনের ভিড় বাড়তে থাকে, বিশেষ করে মোটরসাইকেল ও ছোট ছোট যানবাহন বেশি। নির্বিঘ্নে পারাপারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন BIWTC মোট 17টি ফেরি চালু রেখেছে। অন্যদিকে নিরাপদ যাত্রা নিশ্চিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA 20টি লঞ্চ চলাচল নিশ্চিত করেছে। ঈদ উল ফিতর উপলক্ষে আমরা BIWTC দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে এই মুহূর্তে আমাদের বহরে 17টি ফেরি চলাচল করছে এবং দৌলতদিয়া প্রান্তিকে 3, 4 ও 7 নম্বর 3টি ঘাট সচল আছে। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে নারীর টানে বাড়ি ফিরছে মানুষ। পদ্মা সেতুর মুন্সিগঞ্জে মাওয়া প্রান্ত দিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষ নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছচ্ছেন। মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিনহাজুল আলম জানান, মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও কোথাও কোনো যানজট সৃষ্টি হয়নি। পদ্মা সেতুর টোল প্লাজা বড় যানবাহনের জন্য 7টি এবং মোটরসাইকেলের জন্য 3টি আলাদা টোল কাউন্টার চালু থাকায় দ্রুত সময়ের মধ্যে টোল আদায় সম্পন্ন হচ্ছে। ফলে টোল প্লাজায় যানবাহনের দীর্ঘ সারি ছাড়াই চালকেরা সেতু পার হতে পারছেন। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং যাত্রী হয়রানি রোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। তামান্না সাদিকা, মাই টিভি। দর্শক, এই মুহূর্তে সাভার থেকে মহাসড়ক পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আসাদুজ্জামান খায়রুল। খায়রুল, সাভারের মহাসড়কে ঈদযাত্রার কেমন পরিস্থিতি দেখছেন আমাদেরকে জানান। হাফিজ, আপনি যেমন থেকে যে ঈদযাত্রা যে খবর আমরা সকালবেলা জানিয়েছিলাম, উত্তরের যে জেলাগুলোতে বাস ছাড়ে সেই বাস যে স্ট্যান্ড থেকে আমরা কিন্তু সকালবেলা মাই টিভির দর্শক জানিয়েছিলাম। আমরা কিন্তু এখন উপস্থিত আছি দক্ষিণবঙ্গের যে জেলাগুলোতে বাসগুলো ছাড়ে এবং সেই বাসের যে
অবস্থান করছি। আমরা যদি একটু দেখাই যে আমরা সকালে কিন্তু দেখেছি যে যাত্রীদের তেমন একটা ভিড় না থাকলেও এখন কিন্তু যাত্রীদের ভিড় এসে কিন্তু ভিড় করেছে। এবং আমি যদি একটু বলি যে সাভার যে খায়রুল, আপনাকে ধন্যবাদ। আমরা পরবর্তীতে হয়তো আবারও আপনার সাথে যুক্ত হব। পদ্মা সেতু চালু হওয়ার পর পাটুরিয়া দৌলদিয়া নৌপথে অর্ধেকে নেমে গেছে যাত্রী ও যানবাহন। তারপরও ঈদযাত্রায় কয়েকগুণ যাত্রী ও যানবাহনের চাপ বাড়ে এই নৌপথে। তবে ঈদে ঘরমুখ যাত্রীদের স্বস্তিতে নদী পারের জন্য বাড়ানো হয়েছে ফেরি ও লঞ্চের সংখ্যা। ঘাটে আসা যাত্রী ও যানবাহনের নিরাপত্তায় গ্রহণ করা হয়েছে বিশেষ ব্যবস্থা। প্রতিনিধি আজিজুল হাকিমের তথ্যচিত্রে তামান্না সাদিকার আরেকটি রিপোর্ট। স্বপ্ন একটাই, ঈদে বাড়ি ফেরা, কিন্তু সেই স্বপ্নের পথে অপেক্ষা করছে দীর্ঘ যাত্রা আর ভোগান্তির আশঙ্কা। ২১ জেলার মানুষের যাতায়াতের সহজ মাধ্যম পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে, তাই শুরু হয়েছে বাড়তি প্রস্তুতি। ঈদকে সামনে রেখে যাত্রী ও যানবাহনের চাপ সামাল দিতে বাড়ানো হয়েছে ফেরি ও লঞ্চের সংখ্যা। এবার এ নৌপথে ছোট বড় ১৭টি ফেরি এবং ৩৩টি লঞ্চ চলাচল করবে। আমাদের লঞ্চগুলো পুরোপুরি ফিটনেস সম্পন্ন হয়েছে। বিআরডব্লিউটিএটিসি যে তাদের যে তদারকি টিম, সে তদারকি করে গেছে। যাতায়াতের জন্য কোনো রকম সমস্যা নাই, আমাদের পর্যাপ্ত পরিমাণ ফেরি আছে। ঈদ যাত্রায় স্বস্তিতে ঘরমুখ যাত্রীদের নদী পারের কথা বলছেন বিআইডব্লিউটিসি এর এই কর্মকর্তা। 10 থেকে 11টি ফেরি দিয়ে আমরা সার্ভিস পরিচালনা করি, সেহেতু আমরা আশা করতেছি যে আমাদের যানবাহন সংখ্যা এবং যাত্রীর সংখ্যা অনেক গুণ বেড়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা 17টি ফেরি রেখেছি পাটুরিয়া দৌলতদিয়া সার্ভিসে। এই 17টি ফেরি দিয়ে আমরা আমাদের ঈদ সার্ভিস আমরা পরিচালনা করব। ঈদ যাত্রায় স্বস্তি ফেরাতে ফেরি ও লঞ্চ ঘাট সংস্কারের কথা জানালেন বিআইডব্লিউটি এর এই প্রকৌশলী। লঞ্চ ঘাটে 2টি আমরা মাটির ঘাট জিও ব্যাগ দিয়ে অস্থায়ী ভিত্তিতে ঘাট তৈরি করে দিয়েছি এবং সেই ঘাট দিয়ে যাত্রী এবং মালামাল ওঠানামা কাজ খুব সহজেই করতে পারছে। আশা করতেছি ঈদের আগে আমরা এর চেয়ে আরও কিছু কাজ করে দেবো, যাতে যাত্রীরা অতি সহজেই তাদের গন্তব্যে পৌঁছতে পারে। ঈদের আগে ও পরে মহাসড়ক ও ফেরিঘাটে এলাকায় যাত্রী এবং যানবাহনের নিরাপত্তার কথা জানালেন পুলিশের এই কর্মকর্তা। উত্তরের যে ডিস্ট্রিক্টগুলি রয়েছে তারা অনেকে ঢাকা থেকে এদিকে যায়, তো এই মানুষ যাতে যাতায়াত সুন্দরভাবে করতে পারে ফেরির সাথে আমরা যোগাযোগ রাখছি। ফেরিগুলি যাতে সুন্দরভাবে সচলভাবে তারা চালায়, তাদেরকে সাথে আমরা বসেছি। প্রশাসনের সঠিক দায়িত্ব পালনের মাধ্যমে নিরাপদে নৌপথে পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছবে ঘরমুখ যাত্রীদের, এমনটাই প্রত্যাশা দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের। তামান্না সাদিকা, মাই টিভি। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে ট্রেন ও বাসে ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে চট্টগ্রামে। চট্টগ্রাম রেল স্টেশন পরিবার পরিজন নিয়ে গ্রামে বাড়ি ফিরতে অপেক্ষা করছেন হাজারো যাত্রী। দুপুরের পর প্ল্যাটফর্মে যাত্রীদের ভিড় আরও বেড়ে যায়। অন্যদিকে নগরীর কদমতলী আন্তজেলা বাস কাউন্টার ও গরিবুল্লাহ শাহ মাজার এলাকায় দূরপাল্লার বাস কাউন্টারগুলোতেও দেখা গেছে ঘরমুখ মানুষের চাপ। তবে কয়েকটি ট্রেন বিলম্বে ছাড়ায় যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে। রেলওয়ে সূত্র জানিয়েছে, ঈদ উপলক্ষে প্রতিদিন প্রায় 15,000 যাত্রী ট্রেনে এবং প্রায় 40,000 যাত্রী বাসে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন জেলায় যাতায়াত করছেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, নির্বাচিত সরকারের দায়িত্ববোধের জায়গা থেকে উন্নয়নমূলক কাজ করা হচ্ছে। সকাল 9:30টায় পটুয়াখালীর গলাচিপা উপজেলার হরিদেবপুর খেয়াঘাটে রাবনাবাদ নদীর উপর সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, বর্তমান সরকারের জনগণের প্রতি দায়বদ্ধতা রয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পাম্পের রাসায়নিক পদ্ধতি বাতিল করে পাবলিক পরিবহনে পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে বলেও জানান মন্ত্রী। এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যে দাবি, দীর্ঘদিনের যে ভোগান্তি, তার অবসান হতে চলেছে এবং এটাই হচ্ছে একটা জনবান্ধব সরকারের কাজ, একটা নির্বাচিত সরকারের দায়িত্ব। এখানে মেম্বার অফ পার্লামেন্ট যিনি আছেন তিনিও সে ব্যাপারে সজাগ সচেষ্ট। বছর ঘুরে আবারও আসছে পবিত্র ঈদ উল ফিতর। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর উদযাপিত হবে পবিত্র ঈদ। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে রাজধানীর সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে।
সেখানে পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এছাড়াও মন্ত্রী পরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা প্রধান এই জামাতে অংশ নেবেন। এসএম আরিফের রিপোর্ট। দেখতে দেখতেই শেষ হয়ে এলো পবিত্র মাহে রমজান। ধর্মপ্রাণ মুসলমানরা প্রস্তুতি নিচ্ছেন ঈদ উল ফিতর উদযাপনের। প্রস্তুতির শেষ পর্যায়ে রয়েছে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দান। সেখানে পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এছাড়াও মন্ত্রী পরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা প্রধান এই জামাতে অংশ নেবেন। প্রধান ঈদ জামাতকে ঘিরে প্রায় প্রস্তুত কেন্দ্রীয় ঈদগাহ। এখন চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা, গেট নির্মাণ সহ আনুষঙ্গিক সব কাজ। পিছন সাইডে 5 ফিট পাশে আর হচ্ছে 80 ফিট লম্বা এর একটা বাকি, আর মাঝখানে একটা পার্টিশন আছে, এটাই বাকি আছে। 100% থেকে 80% কাজ শেষ। আজকের দিন মোটামুটি, কালকে মোটামুটি 100% কমপ্লিট হবে কাজ। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিরাপত্তায় লাগানো হচ্ছে সিসি ক্যামেরা, বিদ্যুৎ সংযোগ, ফ্যান সহ অন্যান্য সব ব্যবস্থাও শেষের পথে। সিসি ক্যামেরার কাজ মোটামুটি 70% ওকে হয়ে গেছে, বাকি 30% ইনশাল্লাহ আমরা আগামীকালের মধ্যে শেষ করতে পারবো। আনন্দের সাথে আমরা কাজ করতেছি এবং কাজ মোটামুটি পরে শেষের দিকেও। ঈদের কাছে অন্যরকম একটা আনন্দ ফিল, যে মনে করেন ঈদের কাজ করতেছি, এটা জাতীয় ঈদগাহ, প্রধান অতিথি, বিশেষ অতিথিরা নামাজ পড়বে এবং হয়তো বছর প্রধানমন্ত্রী নিজেও নামাজ পড়বে। আবহাওয়া প্রতিকূল হলে বা বৃষ্টির কারণে জাতীয় ঈদগাহে নামাজ আদায় সম্ভব না হলে বিকল্প ব্যবস্থা হিসেবে সকাল 9টায় বাইতুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে প্রধান জামাত। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। পরীক্ষামূলকভাবে সারা দেশের 11টি উপজেলায় 22,000 কৃষককে কৃষক কার্ড দেবে সরকার। আসছে পহেলা বৈশাখে টাঙ্গাইল সদরে এই কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ফার্মার্স কার্ড বিষয়ক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। এদিকে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা রোধে সব মন্ত্রণালয়কে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয় মন্ত্রিসভার বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। বৈঠক শেষে এই নির্দেশনার কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ নাসিমুল গনি। আরও জানাচ্ছেন রাকিব হাসান। সরকারিভাবে ঈদের ছুটি শুরু হলেও অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয় ক্যাবিনেট ভবনে তার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিপরিষদ বৈঠক। প্রায় 1.5 ঘন্টার বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, এজেন্ডার বাইরে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা রোধে সব মন্ত্রণালয়কে সমন্বিত ড্রাইভ দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সাথে আগাম বন্যা ও শিলাবৃষ্টির ক্ষয়ক্ষতি মোকাবেলায় করণীয় ঠিক করতে বলেছেন তিনি। এই সময়টা অলরেডি কিছু শিলাবৃষ্টি হয়েছে উত্তরাঞ্চলে এবং উত্তর পূর্বাঞ্চলে, কিছু ফ্লাড হয়েছে, বন্যা। তো এইগুলোর জন্য কৃষি এবং ত্রাণ মন্ত্রণালয়কে একযোগে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আর একটা ব্যাপারে ক্যাবিনেট সুমোটো একটা ডিসিশন নিয়েছে যে যেগুলো ধর্ষণ মামলা হচ্ছে দেশে বা হয়ে এসছে এর আগে, এগুলোর জন্য একটা স্পেশাল ড্রাইভ নেওয়া, সবগুলো মিনিস্ট্রি মিলে, এগুলো রিলেটেড যারা আছেন সবাই মিলে, এবং যে এখানে যতদূর যাওয়া দরকার সমস্ত দূর যাবে, কিন্তু এইগুলো সমাজের থেকে বন্ধ করার জন্য এবং এই জিনিসগুলোকে খুব দ্রুত অ্যাকশন নেওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে। এর আগে পানি সম্পদ মন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জানান, ঈদ কেন্দ্রিক জনভোগান্তি কমাতে করণীয় নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। ঈদ রিলেটেড জনভোগান্তি কমানোর জন্য কি করা যেতে পারে সেগুলো রিলেটেড মাননীয় প্রধানমন্ত্রীর অনেক দুশ্চিন্তা আছে, উনি চেষ্টা করছেন জনভোগান্তি সবভাবে যেন কমানো যায়, সেগুলো রিলেটেড কিছু ফাইনাল সিদ্ধান্ত দিয়ে ফাইনাল ঈদের আগের ক্যাবিনেট মিটিং শেষ হলো। সর্বদা আমরা এই ঈদ উপলক্ষে জনস্বার্থে, জনগণের প্রয়োজনে সবসময় কথা বলেছি, পাশে থেকেছি, এখন তো আরও দায়িত্ব নিয়ে পাশে থাকবো ইনশাল্লাহ। সকালে কৃষক কার্ড বাস্তবায়ন অগ্রগতি এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বুয়েটের একদল প্রকৌশলীর সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। পরামর্শ চান বিশেষজ্ঞদের। বিশেষ করে রাস্তার থেকে বর্জ্য এগুলা সরিয়ে নেওয়ার কোনো নিষ্কাশনের ব্যবস্থা, যান্ত্রিক ব্যবস্থা তৈরি করা যায় কিনা সেগুলো। এছাড়া আমাদের এই ইলেকট্রিক 3 হুইলার নিয়েও আলাপ হয়েছে, যেটা বুয়েট ডেভেলপ করেছে অলরেডি অনেকখানি। সো সেগুলোর ব্যাপারে ওনারা ভবিষ্যতে আশু পদক্ষেপ নেবেন আশা করি। পরে তারেক রহমান বৈঠক করেন ঢাকার 2 সিটি কর্পোরেশনের প্রশাসকের সাথে। বৈঠক শেষে তারা জানান, বৃষ্টি শুরুর আগেই বেশ কিছু কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। মশা শুধু ওষুধ দিয়ে নিধন করা যায় না,
ওষুধের পাশাপাশি দীর্ঘদিনের অব্যবস্থাপনা, খাল, বিল, নর্দমা এবং ড্রেন পরিষ্কার অভিযান কিন্তু আমরা ক্রাশ প্রোগ্রাম দিয়েছি, দক্ষিণেও দিয়েছে, আমরাও দিয়েছি। বর্জ্য ব্যবস্থাপনা, আদার সিটি যা আছে এগুলোকে আরও একটু আধুনিক কীভাবে করা যায়, এই সমস্ত বিষয়ে উনি মত বিনিময় করলেন, চিন্তাভাবনা করছেন। ভবিষ্যতে এই সমস্ত বিষয়ে আরও আলোচনা হবে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। বাংলাদেশের মানুষ আর কারো আধিপত্য মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, দেশের যুবকরা মাথা উঁচু করে বাঁচতে চায়। সকালে মিরপুর 10-এ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দুস্থদের মাঝে চীনা রাষ্ট্রদূতকে সাথে নিয়ে ফুডপ্যাক বিতরণ কার্যক্রম শেষে তিনি এসব কথা বলেন। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েনকে সাথে নিয়ে সকালে মিরপুর 10-এ অবস্থিত আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দুস্থদের মাঝে ফুডপ্যাক বিতরণ কার্যক্রমে অংশ নেন জামায়াত ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সকাল 11টার দিকে তারা বিদ্যালয়ে উপস্থিত হয়ে কোমলমতি শিক্ষার্থীদের খোঁজ খবর নেন, বিতরণ করেন ফুডপ্যাক। পরে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন চীনা রাষ্ট্রদূত। পুরো আয়োজন দেখে অভিভূত হয়েছেন বলেও জানান তিনি। পরে জামায়াতের আমির বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশ ও মানুষের কল্যাণে যা প্রয়োজন সরকারকে সহায়তা করবে তার দল। ভাই বোনেরা, আপনাদের জন্য কতটুকু করতে পারবো জানি না, তবে সর্বক্ষণ আপনাদের নিয়ে চিন্তা করি, এই কথা বলতে পারি। আপনাদের কল্যাণে চিন্তা করি। সরকার আমাদেরকে যা দিবে তা আপনাদের কাছে একেবারে হুবহু পৌঁছে, আপনাদের পাওনা আপনাদের কাছে পৌঁছবে ইনশাআল্লাহ। এর সাথে চেষ্টা করব নিজেও কিছু যোগ করতে পারি কিনা। আমির বলেন, ন্যায়, কল্যাণ ও ভ্রাতৃত্বের পথে থাকবে বাংলাদেশ, তবে ঘাড়ের উপর কারো আধিপত্য মেনে নেবে না দেশের মানুষ। যুব সমাজ মাথা উঁচু করে বাঁচতে চায়। অত্যাচার নেওয়া হয়েছে, এই বোঝা আমরা ফেলে দিয়েছি, এই বোঝা জাতি আর নিজের ঘাড়ে উঠাবে না। আমাদের যুব সমাজ একদম এটা সহ্য করবে না। তারা বুক উঁচু করে বাঁচতে চায়, বিশ্বের বুকে পরিচয় দিতে চায়, আমি একজন গর্বিত বাংলাদেশী। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। নোট অফ ডিসেন্ট আমলে নিলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্ধারণ করবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কেমন হবে। তাই অতীত থেকে শিক্ষা নিয়ে জনরায়ের জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ের প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি। মতিঝিলের চেম্বার বিল্ডিংয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলনে রিটকারী বদিউল আলম মজুমদারের আইনজীবী ডক্টর শরীফ ভুইয়া রায়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, এটি দেশের জন্য ঐতিহাসিক অধ্যায়। রবিবার সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। তৎকালীন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ রায়টি লিখেছেন। এর আগে গত 20 নভেম্বর আপিল বিভাগ এ রায় দেন। এটা খুবই ঐতিহাসিক এই জন্য যে এটাতে দেশের আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য আমরা মাইলফলক অর্জন করলাম এবং আপিল বিভাগও তার ভুলটা সংশোধন করতে পারল। নোট অফ ডিসেন্টগুলো যদি মেনে নিতে হয় তাহলে শেষ পর্যন্ত এই ত্রয়োদশ জাতীয় সংসদে কিন্তু নির্ধারণ করবে পরবর্তী নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রধান কে হবে। তো আমরা তো অতীতের অভিজ্ঞতা দেখেছি, তো সেই অভিজ্ঞতা থেকে আমরা ফিরে যেতে চাই। রাজধানীর বিভিন্ন শপিং মল ও মার্কেটে শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছে ক্রেতা বিক্রেতারা। রাজধানীর ধানমন্ডি, বেইলি রোড ও নিউ মার্কেট ঘুরে দেখা গেছে দুপুর থেকেই ক্রেতাদের তীব্র চাপ। এবার সুতি ও আরামদায়ক সিল্ক থ্রি পিসের ব্যাপক চাহিদা রয়েছে। খুব বেশি পরিমাণে বিক্রি হচ্ছে বাহারি ডিজাইনের কুর্তি। আর প্রতি বছরের মতো এবারও আভিজাত্যের প্রতীক হিসাবে শাড়ির বেচাকেনা বরাবরের মতোই ভালো। পুরুষদের পছন্দ পাঞ্জাবি, শার্ট ও শিশুদের জন্য আনা হয়েছে হরেক ডিজাইনের পোশাক। ঈদ উল ফিতরকে সামনে রেখে জমে উঠেছে কেনাকাটা। ছোট বড় মার্কেটগুলোতে দেখা যাচ্ছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। বাহারি রঙের পোশাক, জুতা ও মেহেদির পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। সকাল থেকে রাত পর্যন্ত চলছে কেনাকাটা। তবে কোথাও কোথাও দামের তারতম্য নিয়েও রয়েছে ক্রেতাদের অভিযোগ। প্রতিনিধি আমিনুল হকের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদ উল ফিতর, আর জমে উঠছে নরসিংদীর বেলাবো ও রায়পুর উপজেলার ছোট বড় মার্কেটগুলো। উৎসবের আমেজে মুখর হয়ে উঠেছে পুরো কেনাকাটার পরিবেশ।
বাজারের দামটা একটু বেশি। বাহারি রঙের দেশি বিদেশি পোশাকের সমারোহে ক্রেতাদের আকৃষ্ট করছেন বিক্রেতারা। প্রিয়জনদের জন্য পোশাক, জুতো ও মেহেদি কিনতে সকাল থেকে রাত পর্যন্ত ভিড় করছেন সব বয়সী মানুষ। আমরা যারা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা খুব স্বাচ্ছন্দ্যে ঈদের মার্কেটিং করতেছে এই বছর। শাড়ি, পাঞ্জাবি, শিশুদের পোশাক ও মেহেদির প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি। ব্যবসায়ীরা বলছেন দাম তুলনামূলক সহনীয় হয় কেনাকাটা স্বাচ্ছন্দ্য বোধ করছেন ক্রেতারা। বাজার মোটামুটি ভালোই আছে, একবারে খুব বেশিও না আবার কমন। দাম 2000, 1800, 1200, 1500। তবে কিছু পোশাকের দাম বেশি বলেও অভিযোগ রয়েছে। অনেকে দরদাম করেই পছন্দের জিনিস কিনছেন। মার্কেটগুলোতে নারী ক্রেতাদের উপস্থিতি তুলনামূলক বেশি। ত্রিপিসের চাহিদা বেশি প্রচুর পরিমাণে। আবার বাচ্চা খোলামান তারা জামা অনেক চাহিদা, আলাই দিলে অনেক ভালো বেশি কিনে হয়। এবছর অন্য বছরের তুলনায় এবছর মালের দামটা একটু হাতের নাগানের ভিতরে। কাস্টমার মোটামুটি এখন ভালো আইতেছে এবং সামনে পরবর্তী সময় আরো বেশি আসবে। ক্রেতা বিক্রেতাদের সার্বিক নিরাপত্তায় সচেষ্ট আইন শৃঙ্খলা বাহিনী। সাধারণ মানুষ নির্বিঘ্নে কেনাকাটা করে নিরাপদে বাড়ি ফিরতে পারে। এছাড়া রাতে আমাদের বিভিন্ন এলাকায় টহল জোরদার করা হয়েছে। প্রত্যেকটা রোডে আমাদের রাত্রিকালীন পার্টি থাকবে, মোতায়েন করা আছে। ঈদ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে কেনাকাটার ব্যস্ততা। নিরাপত্তা ও সরবরাহ স্বাভাবিক থাকলে শেষ মুহূর্ত পর্যন্ত জমজমাট থাকবে ঈদ বাজার, এমনটাই প্রত্যাশা ক্রেতা ও ব্যবসায়ীদের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। 700 বছরের ঐতিহ্য ধরে রেখে পুণ্যভূমি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের বাজারে বসে দেশের অন্যতম বৃহৎ গণ ইফতার। ধনী গরিব ভেদাভেদ ভুলে শত শত রোজাদার একই কাতারে বসে ইফতার করেন এখানে। ভক্ত আশেকানদের দান ও মাজার কর্তৃপক্ষের উদ্যোগে চলে আসছে এই আয়োজন। এই আয়োজনকে আরও বড় পরিসরে করতে সরকারের সহযোগিতা চান ভক্তরা। সিলেট থেকে শাহিন আহমেদের ক্যামেরায় মৃণাল কান্তি দাসের রিপোর্ট, জানাচ্ছেন হাফিজা খানম জুথি। 360 আউলিয়ার অন্যতম হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফে আসরের নামাজের পর থেকেই ভিড় বাড়তে থাকে ধর্মপ্রাণ মুসল্লিদের। প্রতি বছরের মতো এবারও রমজানে মাজার কর্তৃপক্ষের পক্ষ থেকে মাইকে ঘোষণা দেওয়া হয় রোজাদারদের গণ ইফতারে অংশ নিতে। দূর দূরান্ত থেকে আসা মুসল্লিদের মাজার প্রাঙ্গণের খোলা মাঠে সারিবদ্ধভাবে বসার ব্যবস্থা করা হয়। এরপর পরিবেশন করা হয় নানা ধরনের খাবার, পরিবেশন করা হয় কোমল পানীয়। নারীদের জন্য থাকে আলাদা বসার ব্যবস্থা। মোনাজাত শেষে আজানের ধ্বনি উঠতেই ধনী দরিদ্র সবাই একসাথে ইফতারে মেতে ওঠেন। ইফতারি সেহরি ইনশাআল্লাহ ভালোই লাগতেছে। ছোটবেলা থেকে দেখি এইভাবেই চলতে আছে। সকলের সাথে ইফতার করার আনন্দটা আলাদা। 300, 400, 350 হয়। বিশেষভাবে শুক্রবার বেশি অতীত হয়ে যায়। তো এখানে আসে আমার অত্যন্ত অনেক ভালো লাগছে। একসাথে মিলিয়া ইফতার করতেছে, এটা বড় একটা আনন্দের জিনিস। খুবই ভালো লাগে যে আমি করতে রমজানও 2-4 দিন এই শরীর হওয়ার চেষ্টা করি। প্রায় 700 বছর ধরে এই মাজার প্রাঙ্গণে গণ ইফতারের আয়োজন হয়ে আসছে বলে জানান মাজার শরীফের সেবকরা। তাদের মতে ভক্তদের দান খয়রাত আর মাজার কর্তৃপক্ষের উদ্যোগেই টিকে আছে এই ঐতিহ্য। বড় অলিয়াল্লাহ সাহেবের মাজার শরীফ, এখানে যেহেতু অন্যান্য লোকজন প্রচুর পরিমাণে মানুষ আসতেছে, ওনার দরবারে যখনই লোক আসবে কেউ তো না খেয়ে যাবে না। রোজা রমজানের দিনে আসলে বলবে যে ইফতার করে যাও, তাহলে এটা দেখা যায় 700 বছরের আগের থেকে চলতেছে। এবং এই খাবারটা কমপ্লিটলি আমাদের দরগা শরীফের যে মুতল্লি সাহেব আছে ওনার তরফ থেকে কিন্তু এটা খাওয়ানো হয়। ঐতিহ্য, ভ্রাতৃত্ব এবং ধর্মীয় আবহে প্রতিদিনের এই গণ ইফতার যেন রমজানের আত্মিক বার্তাকে আরও গভীরভাবে ছড়িয়ে দিচ্ছে মানুষের মাঝে। হাফিজা খানম জুথি, মাই টিভি।